তীব্র গ্যাস সংকটে ঘুরছে না মেশিনের চাকা, ব্যাহত শিল্প কারখানার উৎপাদন, ডিজেল ব্যবহারে বাড়ছে খরচ, সিএনজি ফিলিং স্টেশনেও ভোগান্তি, ৮ থেকে ১০ দিনের সংকট নিরসনের আশা। পূর্বাঞ্চলে ৫,০০০ কোটি টাকার জমি দখলের অভিযোগ, আওয়ামী লীগ আমলে নামে মাত্র মূল্যে কেনা শিকদার গ্রুপের ১০০ একর জমি বরাদ্দ বাতিল, সম্পদ জব্দের আদেশ, অধরা অভিযুক্তরা। সুন্দরবনে বাঘ সংরক্ষণে আসার আলো, রয়্যাল বেঙ্গলের সংখ্যা বেড়ে ১২৫, হরিণ শিকার বাড়ায় খাবার সংকট আর জলবায়ু হুমকিতে কাটেনি শঙ্কা, ব্যবস্থা নেয়ার তাগিদ। মধ্যপ্রাচ্যে বারুদে উত্তেজনা, জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলায়, ইরাকে ইরান ঘনিষ্ঠদের উপর সৌদি মার্কিন আক্রমণ, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের বিরক্তি প্রকাশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। এক সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকটে কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। সবচেয়ে ক্ষতিতে পোশাক কারখানা, ডাইং ও নিটিং শিল্প। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় উৎপাদন কমিয়ে দিয়েছে অনেক কারখানা। আবারও কোথাও কোথাও অলস সময় কাটছে শ্রমিকদের। বাসাবাড়ি ও সিএনজি ফিলিং স্টেশনেও কমেনি ভোগান্তি। ৮ থেকে ১০ দিনের মধ্যে সংকট নিরসনের আশা তিতাস গ্যাস কর্তৃপক্ষের। অলস পড়ে আছে মেশিনগুলো, কোথাও উৎপাদন একেবারে বন্ধ, আবার কোথাও ঢিমেতালে কোনোরকম চলছে উৎপাদন। গাজীপুরে ছোট বড় মিলিয়ে প্রায় ৩৫০০ শিল্প কারখানা রয়েছে, যার বড় একটি অংশ গ্যাসের ওপর নির্ভরশীল। গত এক সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকটে ভুগছে কারখানাগুলো। গ্যাসের চাপ কম থাকায় ডাইং কারখানাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাধ্য হয়ে অনেক কারখানায় ডিজেল ব্যবহার করতে হচ্ছে, এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে কয়েক গুণ। আমাদের ডাইং প্রোডাকশন ২৪ ঘন্টা নিরবচ্ছিন্ন গ্যাসের প্রেশার থাকতে হবে, আদারওয়াইজ আমাদের গ্যাসের এই প্রেশারের কারণে ফের কিছু সমস্যা হয়। গ্যাস সংকটে সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের অনেক কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত গ্যাস না থাকায় জেনারেটর, বয়লার ও বিভিন্ন উৎপাদন মেশিন স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। এতে অনেক প্রতিষ্ঠানে উৎপাদন নেমে এসেছে প্রায় অর্ধেকে। অনেক শ্রমিক ওভারটাইম থেকে বঞ্চিত হচ্ছেন। শিল্প মালিকদের আশঙ্কা, এই পরিস্থিতি অব্যাহত থাকলে নির্ধারিত সময়ে রফতানি পণ্য পাঠাতে অতিরিক্ত খরচে এয়ার শিপমেন্ট করতে হবে। এমনকি কিছু অর্ডার বাতিল হওয়ারও ঝুঁকি রয়েছে। তাই দ্রুত গ্যাস সংকট নিরসনে সরকারের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন তারা। আমরা কাজ করতে পারতেছি না, আমাদের বয়লার চলতেছে না। বয়লার না চললে আমরা আয়রন চালু করতে পারি না, যার দরুন সুইং বেলা শেষে আমরা কিন্তু জিরো। শিল্পনগরী নরসিংদীতে মিলছে না পর্যাপ্ত গ্যাস। কারখানার কর্মঘণ্টার ৪ ভাগের ১ ভাগে নেমে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। একই অবস্থা সিএনজি চালক থেকে শুরু করে পরিবহন সংশ্লিষ্টদের। তাদের অভিযোগ, এই সংকটের সময়েও কিছু ফিলিং স্টেশনে নিয়ম বহির্ভূতভাবে সিলিন্ডার ভর্তি ঝুঁকিপূর্ণ কন্টেইনারে দেয়া হচ্ছে গ্যাস। ঘন্টার পর ঘন্টা আপনার লাইনে দাঁড়ায় গ্যাস পাইতাছি না। যদি বড় জোর এক সপ্তাহ তারা আমাদেরকে সাইজিং থেকে বিম না দিতে পারে, তাহলে পুরো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। তো আমরা গ্যাসের জন্য এই সমস্যাগুলি ফিল করতেছি। মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় প্রভাব পড়ছে শিল্পনগরী নারায়ণগঞ্জেও। আবাসিক ও পরিবহন খাতের পাশাপাশি শিল্পাঞ্চলেও গ্যাস সংকট চলছে। ডাইং ও পোশাক কারখানাগুলোতে উৎপাদন প্রায় ২০% নেমে এসেছে। জেলায় গ্যাস নির্ভরশীল বিভিন্ন ক্যাটাগরির প্রায় ৫৫০ শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাস হচ্ছে আমাদের টেক্সটাইল সেক্টরের এক মূল চালিকা শক্তি। এই গ্যাসের মাধ্যমে আমরা এখানে পাওয়ার উৎপাদন করি, স্টিম উৎপাদন করি। এটা না হইলে আমাদের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। তবে আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে সংকট নিরসনের আশা করছেন তিতাসের কর্মকর্তা। ইদানিং যে গ্যাসের ক্রাইসিসটা হচ্ছে, এইটা অল্প কয়েকদিনের জন্য পাচ্ছি। আশা করি এটা যে কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে পরামর্শ বা সে অনুযায়ী আমরা হয়তো আগামী ৮-১০ দিনের ভিতরে এই ক্রাইসিসটাও উত্তোলন করতে পারবো। গ্যাসের চাপ কমে যাওয়ায় নারায়ণগঞ্জের ৩৩টি সিএনজি ফিলিং স্টেশনে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। তারিফ রহমান, সময় সংবাদ। তীব্র গ্যাস সংকটে আজও বিভিন্ন পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও এলাকায় আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, সরাসরি যাচ্ছে তার কাছে। সামদানি,
রাজধানীতে গ্যাসের পাম্পগুলোতে সংকট কাটছেই না। এখানে আমরা সকাল থেকে অপেক্ষারত অবস্থায় দেখতে পেয়েছি অজস্র যানবাহন সংশ্লিষ্টদের। আমরা যদি একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে আপনারা দেখবেন যে গ্যাসের জন্য যানবাহনের যে লাইন সেটি কিন্তু কমছেই না, বরঞ্চ সংকট আরও ঘনীভূত হচ্ছে এবং যারা সকাল থেকে বা অনেকে মধ্যরাত থেকে অপেক্ষা করছেন সেই অপেক্ষারতদের ভোগান্তি কিন্তু বেড়েই যাচ্ছে। এর বিষয়ে সরকারের পক্ষ থেকে বারবার বলা হলেও এই সংকটটির যে মাঠ পর্যায়ে সমস্যা, সেই মাঠ পর্যায়ে সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেই। কারণ আমরা ঘুরে দেখেছি অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনই বন্ধ রয়েছে। যেসব সিএনজি ফিলিং স্টেশনগুলো খোলা রয়েছে সেসব সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের প্রেশার খুবই কম। গ্যাসের প্রেশার কম থাকার কারণে যারা মধ্যরাত থেকে বা সকাল থেকে না খেয়ে তাদের যে মূল জীবিকার অবলম্বন তাদের গাড়িটিকে এখানে রেখে তাদের আর্থিক ক্ষতি করে তারা যখন দীর্ঘ সিরিয়াল থেকে যখন লাইনে গ্যাস নেওয়ার জন্য আসছেন, এখানে এসে কিন্তু তারা পর্যাপ্ত গ্যাস নিতে পারছেন না এবং যার কারণে তাদের এই পুরো সময়ের যে পরিশ্রম সেটি কিন্তু ব্যর্থ হচ্ছে। যার কারণে এখানে যারা রাইড শেয়ারিং অ্যাপের চালক রয়েছেন এবং যারা বিভিন্ন যানবাহনের চালক, যারা এই যানবাহনটিকে কেন্দ্র করেই তাদের জীবনজীবিকা নির্বাহ করেন, তারা বেশ সংকটের মধ্যে রয়েছেন। তারা জানাচ্ছেন যে তাদের যেমন কর্মঘণ্টার অপচয় হচ্ছে ঠিক তেমনি তাদের আর্থিক ক্ষতি হচ্ছে, একই সঙ্গে তাদের মানসিক ক্ষতি হচ্ছে। কারণ দীর্ঘ সময় ধরে এখানে একঘেয়ে বসে থাকতে থাকতে তারা আসলে এই সংকটের সমাধানটি কখন হবে সেটি বারবার তারা খুঁজছেন। একই সঙ্গে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা এই পাম্প সংশ্লিষ্ট রয়েছেন, তারাও বেশ ভোগান্তিতে রয়েছেন। কারণ যখন দীর্ঘ সময় ধরে পাম্পে এখানে সারিবদ্ধভাবে গাড়িগুলো থাকছে সেক্ষেত্রে কিন্তু এই রাস্তাঘাটগুলোতে যানজট তৈরি হচ্ছে এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা খুবই ভোগান্তিতে রয়েছেন। এই ছিল আমার কাছে রাজধানীর তেজগাঁওয়ের একটি গ্যাস পাম্প থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর তেজগাঁও থেকে। আকাশচুম্বী টাওয়ার নির্মাণের চটকদার ফাঁদ পেতে পূর্বাচলে রাষ্ট্রীয় সম্পদ হইলুটের মহোৎসবে মেতে ওঠে শিকদার গ্রুপ। আওয়ামী লীগ আমলে ক্ষমতার অপব্যবহার করে 5,000 কোটি টাকার জমি পানির দলে লুটে নেয় শিল্পগোষ্ঠী। তবে গণ অভ্যুত্থানের পর খসে পড়েছে সেই জালিয়াতের মুখোশ। সম্প্রতি 100 একর জমির বরাদ্দ বাতিল করেছে রাজুক। আদালত জমি জব্দের আদেশ দিলেও অপরাধীদের এখনও কাঠগড়ায় দাঁড় করাতে পারেনি দুদক। তসলিম তৌহিদের প্রতিবেদন। যেন দাঁড়াইছি এখান থেকে যদি পুরোটা ঘুরে 40 মিনিট হাঁটতেন না, যদি জোরে হাঁটেন তো 40 মিনিট, আর যদি আপনি নর্মালি হাঁটেন তবে ধরেন 50 মিনিট। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের 19 নম্বর সেক্টরে অবস্থিত এই 100 একর জমি আওয়ামী লীগ সরকারের আমলে 2020 সালে প্রায় 5,000 কোটি টাকা মূল্যের এই সরকারি জমি নামমাত্র মূল্যে বরাদ্দ পায় শিকদার গ্রুপ। কাগজে কলমে দাম 3,000 কোটি টাকা ধরা হলেও রাজুককে পরিশোধ করে মাত্র 270 কোটি টাকা। এরপরই নিরাপত্তা রক্ষী মোতায়েন করে জমির নিয়ন্ত্রণ নেয় প্রভাবশালী এই শিল্পগোষ্ঠী। আইকনিক টাওয়ারের নামে 5,000 কোটি টাকা মূল্যের এই 100 একরের জমি নামমাত্র মূল্যে হাতিয়ে নিয়েছিল শিকদার গ্রুপ। রাজুকের তৎকালীন কর্মকর্তাদের যোগসাজশে হয়েছিল মেগা জালিয়াতি, যার নেপথ্যের কারণ খতিয়ে দেখতে কাজ করছে দুদক। এরই মধ্যে এই সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের তথ্য বলছে শিকদার গ্রুপের সাবেক এমডি রণহকের পাওয়ার প্যাক হোল্ডিং নামের প্রতিষ্ঠানকে জমিটি বরাদ্দ দেয় রাজুক। সেখানে 100 থেকে 142 তলা বিশিষ্ট আইকনিক টাওয়ার নির্মাণের অনুমোদন দেয় সংস্থাটি। তবে শর্ত ভেঙে অনুমতি ছাড়াই জমিতে একটি 2 তলা ভবন নির্মাণ করে তারা। গণঅভ্যুত্থানের পর প্রকল্প এলাকা ছেড়ে পালিয়ে যায় পাওয়ার প্যাক হোল্ডিং এর কর্মচারীরা। হঠাৎ করে যখন সরকার পরিবর্তন হয়েছে তখন কি আপনার কাজ পুরো বন্ধ হয়ে গেছে। এখন তো আর দেই না, শিকদার গ্রুপের লোক দেই না, কেউ দেই না আসতে, সিকিউরিটি রাখছিল হেরা উদাও হয়ে গেল। দুদকের অনুসন্ধান বলছে শুধু ভূমি দখল নয়, সরকারি জমিকে বন্ধক রেখে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে শিকদার গ্রুপ তুলে নেয় 110 কোটি টাকার ঋণ। দুদকের আবেদনে গত বছরের এপ্রিলে সম্পত্তিটি জব্দের আদেশ দেন আদালত। প্রথম ইনস্টলমেন্ট দিয়েই প্রাচীর নির্মাণ করে দখলে নিয়ে নিল। শিকদার গ্রুপ সংশ্লিষ্ট যারা ছিল তাদের বিষয়গুলো তো আসবেই, একই সাথে যদি অন্য কারো সংশ্লিষ্টতা থাকে সেই বিষয়গুলো অনুসন্ধানে আসলে অনুসন্ধানকারী কর্মকর্তা সেই প্রতিবেদন দাখিল করবেন। বর্তমান রাজুক কর্তৃপক্ষ জানায় চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত কিস্তি পরিশোধ না করায় ইতিমধ্যেই এই জমির বরাদ্দ বাতিল করা হয়েছে। আদালতের নির্দেশনা মেনে জমিটির চূড়ান্ত দখল বুঝে নেবে তারা। তারা সাময়িক বরাদ্দপত্র নিচ্ছে, দিয়ে একটা কিস্তি জমা দিয়ে তারপরে তারা বরাদ্দটা পাইছে, দেন তাদেরকে বাকি টাকাটা দিতে হবে, তখন জমিটা তাদের হবে। দুদক এটা জব্দের জন্য করছে, কোর্ট থেকে অনুমোদন নিচ্ছে, আমাদেরকে সেখানে পার্টি করে নেই। কিন্তু
এটা অ্যাকচুয়ালি আমাদের সম্পত্তি। নগর পরিকল্পনাবিদরা বলছেন শিকদার গ্রুপের এমন পুকুর চুরির মদতদাতা রাজুকও। প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীকে কিন্তু নামমাত্র মূল্যে বা অল্প মূল্যে দেওয়া হচ্ছে, যেটা বাজার মূল্য কিন্তু অনেক। এতে রাষ্ট্র যেমন সে অর্থবঞ্চিত হচ্ছে, পাশাপাশি ন্যায্যতার প্রশ্নটা চলে আসছে। এবং কেন রাজুকের কর্মকর্তাদেরকে প্লট বাণিজ্যে অংশ নিতে হবে? কারণ এই পুরো যে প্রতিটা প্লটের মালিক কিন্তু রাষ্ট্র, জনগণ। সরকারি প্লট বরাদ্দে সব ধরনের জালিয়াতি বন্ধে প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম ২ আসনের বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের পরবর্তী সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। এ নিয়ে ব্রিফিং করছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। সরাসরি যাচ্ছে সেখানে। সেই প্রক্রিয়ার মধ্যে বিকালের দিকে অনেকটা 4:30-র দিকে হঠাৎ করেই জামাতের প্রার্থী নির্বাচন কমিশনের সামনে উপস্থাপন করলেন এই কথা বলে, জনাব সরোয়ার আলমগীর যে আদেশ বলে তিনি তার সিআইবিটা স্টে ছিল, সেটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেটি স্থগিত করেছেন। অর্থাৎ তাদের বক্তব্য অনুযায়ী যে তিনি সিআইবিতে অন্তর্ভুক্ত এবং তিনি ঋণের দায়ে তার মনোনয়নপত্র বাতিল হওয়ার জন্যে হতে হবে। নির্বাচন কমিশন যদিও একই দিন প্রথমার্ধে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন, কিন্তু বিকাল 4:30-র দিকে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে। জনাব সারোয়ার আলমগীর স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়ে হাইকোর্ট বিভাগে আসেন, হাইকোর্টে রিট ফাইল করেন এবং রিটে অন্তর্বর্তীকালীন আদেশে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তাকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্যে অনুমতি দেন এবং তাকে প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য বলেন। এই প্রতীক বরাদ্দের পরিপ্রেক্ষিতে জনাব সারোয়ার আলমগীর সাহেব তিনি নির্বাচনে প্রার্থী যখন করছিলেন, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে জামাতের প্রার্থী তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যান। আমি বলছি এই প্রক্রিয়াটা হচ্ছে নির্বাচন পূর্ব অবস্থা। তখন আপিল বিভাগ, আপনারা নিশ্চয়ই জানেন যে 2টি মামলার ক্ষেত্রে একই জাতীয়, একটা হচ্ছে জনাব আসলাম চৌধুরী এবং জনাব সারোয়ার আলমগীর, তাদের ক্ষেত্রে আদালত নির্দেশনা দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে তারা যদি নির্বাচনে বিজয়ী হন তাহলে তাদের ফলাফলের গেজেটটি প্রকাশিত হবে না। সেই হিসেবে কিন্তু জনাব আসলাম চৌধুরী এবং সরোয়ার আলমগীর সাহেবের গেজেটটি কিন্তু ইতিপূর্বে প্রকাশিত হয়নি। এখন নির্বাচনের পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানিতে যেহেতু হাইকোর্টের রুলটি পেন্ডিং ছিল এবং অনিষ্পন্ন অবস্থায় ছিল, আপিল বিভাগ হাইকোর্ট বিভাগকে নির্দেশনা দিয়েছিলেন যে আপনারা যে রুলটি পূর্বে ইস্যু করেছিলেন এবং যে রুলের অন্তর্বর্তীকালীন আদেশ বলে জনাব সরোয়ার আলমগীর সাহেবকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন, সেটি চূড়ান্ত নিষ্পত্তি করা হোক। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টে, সেখানে ব্রিফিং করছেন অ্যাটর্নি জেনারেল। এবার জুলাইয়ের দিনলিপি। রক্তাক্ত জুলাইয়ের 29 তারিখ, সমন্বয়কদের মুক্তির দাবিতে উত্তাল রাজপথ। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। শুনানিতে 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতির সঙ্গে মশকরা বলেও মন্তব্য করেন হাইকোর্ট। 6 সমন্বয়কের অনুপস্থিতিতে এই লড়াই কিভাবে গণ আন্দোলনের রূপ নেয় তা জেনে আসবো মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। রাজপথ তখন রক্তে ভেজা, চারদিকে স্বজন হারার কান্না আর তীব্র ক্ষোভ। সমন্বয়কদের জিম্মি করে আন্দোলনের ইতি টানার চক্রান্তে সেদিন আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে গোটা দেশ। 29 জুলাই সকাল থেকেই রাজধানী সহ দেশের বেশ কিছু স্থানে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এতে যোগ দেন শিক্ষকরাও। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের তরফ থেকে আবারও বাধা দেওয়া হয়। পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের মুখে ব্যাপক সংঘর্ষ হয়।
অবিলম্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। গণস্বাস্থ্য কেন্দ্রে ডিবি এবং অন্যান্য ফোর্স ঢুকে জোর করে সেখানে হসপিটাল থেকে তাদেরকে নিয়ে গেছে এবং তারা অন্য জায়গায় ছিল, আমরা প্রথম রাতে বুঝতে পারিনি কোথায় ছিল। ওই পরিপ্রেক্ষিতে অ্যাকচুয়ালি রিটটা করা হয় ফার্স্ট, এবং ওটার সাথে তখন গুলি চালানোর বিষয়টা জড়ানো হয়। মঞ্জুরুল মাতিন যে কথাটা বললো যে আমরা কারো বাপের জন্য আসিনি, আমাদের বাচ্চাদেরকে মেরে ফেলা হচ্ছে, দ্যাট ওয়াজ দ্য সেন্টিমেন্ট যেটার কারণে আমরা গেছি। রাষ্ট্রের পক্ষের আইনজীবীরা টেবিল চাপড়াচ্ছে, তারপর বিভিন্নভাবে গালি দিচ্ছে। শুনানিতে 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে তাদের খাওয়ানোর ছবি প্রকাশের নাটকীয়তাকে কড়া ভাষায় ধিক্কার জানান হাইকোর্ট। যখন এডিশনাল অ্যাটর্নি জেনারেল বলেন যে না, তাদেরকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে, তারা নিজে তো যেতে চেয়েছে, তখন কিন্তু জাস্টিস জামান একটা কমেন্ট করেন কোর্টে যে আপনারা কি জাতির সাথে মশকরা করছেন কিনা। ওই কমেন্ট যখন প্রচার হয়, তারা অনেকে অনেক সাহস ফিরিয়ে পেয়েছে। সরকারের তরফ থেকে সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে পরদিন সারা দেশে শোক পালন করার সিদ্ধান্ত নিলে তা প্রত্যাখ্যান করে একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসিনা শোক দিবস যখন ঘোষণা করে তখন আমাদের আসলে প্রচণ্ড পরিমাণ রাগ হয়। মেট্রো রেলের পিলার নিয়ে নাটক, বিটিভি ভবন নিয়ে নাটক, এই ধরনের বিভিন্ন নাটক আমরা কিন্তু বারবার করে দেখতে পেয়েছি। কাদের ভাই এবং মাহিন ভাই এই দুজনও বলেছিল শেখ হাসিনা যেটা কালো করেছে, আমরা যদি কালোটাই করি তাহলে হয়তো বা একই রকম দেখা যাবে, শেখ হাসিনা এটাকে ওইভাবে প্রচার করবে। এত মানুষ হতাহত হচ্ছে, দোকানপাট বন্ধ, সারা দেশ অস্থিরতা, কাপড়ের দোকান তো খোলা পাওয়া যাবে না। সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে যে ঠিক আছে, লাল কাপড় যদি না পাওয়া যায় তাহলে অন্তত কেউ ফেসবুকে কোনো একটি লাল কিছু রং পোস্ট করে ফেস দেব, হ্যাঁ ফেস দিবে, আর যাদের লাল কিছু আছে তারা বাসা থেকে প্রোগ্রামের মাধ্যমে এটি প্রতিবাদ করবে। তখন সেটা থেকে পরিবর্তিত হতে হতে সেটি আসলে লাল প্রোফাইলে অন্তর্ভুক্ত হয়েছিল। এদিন দেশ জুড়ে চলমান সহিংসতায় জামায়াত শিবিরের সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগে 14 দলের বৈঠকে জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। 6 সমন্বয়কে জিম্মির পর ডিবি কার্যালয়ে আপ্যায়ন করাকে যখন জাতির সঙ্গে মশকরা বলে আখ্যা দেয় হাইকোর্ট, তখনই স্পষ্ট হয়ে যায় সরকারের নৈতিক পরাজয়। 29 জুলাইয়ের এই বহুমুখী প্রতিরোধ প্রমাণ করে দেয় নেতৃত্বহীন অবস্থায়ও এই আন্দোলন আর কোনো একক গোষ্ঠীর নয়, বরং তার রূপ নিয়েছে স্বৈরাচার বিরোধী এক গণ অভ্যুত্থানে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে বহু প্রাণহানির শঙ্কা, নিখোঁজ অনেকে, উদ্ধার অভিযানে সেনা, দক্ষিণাঞ্চলের সড়ক ও সেতুতে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎহীন হাজারো মানুষ। সবশেষ জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়লেও জলবায়ু পরিবর্তন, নিরাপদ আবাস ও প্রজনন, হরিণ শিকারীদের ফাঁদ এবং মানুষ বাঘ সংঘাত সহ নানা চ্যালেঞ্জে রয়্যাল বেঙ্গল টাইগার। বন ও জীববৈচিত্র্য রক্ষায় এসব সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। নিয়ামুল হোসেন কোটির ছবিতে আব্দুল আল মামুনের রুবেলের প্রতিবেদন। বাংলাদেশে রয়্যাল বেঙ্গল টাইগারের একমাত্র আবাস সুন্দরবন। বন ও বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় এই শীর্ষ শিকারীর ভূমিকা গুরুত্বপূর্ণ। সম্প্রতি পূর্ব সুন্দরবনের আন্দারমানিক ফরেস্ট অফিসের সামনে বাঘের অবাধ বিচরণ এবং 2 দিনের ব্যবধানে নদী সাঁতরে পার হওয়ার দৃশ্য ধরা পড়েছে। কখনো নদীর তীরে, কখনো ক্যামেরা ট্র্যাপে ধরা দিচ্ছে তার অবাধ বিচরণ। এসব দৃশ্যই বলছে সুন্দরবনে বাঘ সংরক্ষণে মিলেছে আশার বার্তা। সরকারি জরিপে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 125-এ, যা সংরক্ষণ কার্যক্রমের ইতিবাচক ফল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সংকটও কম নয়। 6 মাস আগে হরিণ ধরার ফাঁদে আটকা পড়া একটি বাঘ চিকিৎসা শেষে আবারও বনে ফিরেছে, কিন্তু চোরা শিকারীদের ফাঁদ এখনো বড় হুমকি। হরিণ শিকার বাড়ায়, কমেছে বাঘের খাদ্য। সুন্দরবনে যে 3টি অভয়ারণ্য আছে বড় ধরনের, এই অভয়ারণ্যগুলোকে যদি আমরা প্রোটেকশন করতে পারি, বাঘের যে সংখ্যা বৃদ্ধির যে ধারাটা এটা অব্যাহত থাকবে। সুন্দরবনে পুরোপুরি শিকার বন্ধ করতে হবে, এটা আমাদের বাঘ দিবসের একটা মূল দাবি হতে পারে। বন বিভাগ জানায়, আধুনিক প্রযুক্তি, স্মার্ট পেট্রোলিং, ক্যামেরা ট্র্যাপ এবং উদ্ধার পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। আগামী জরিপে বাঘের সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বন প্রতিমন্ত্রী। বাঘের সঙ্গে মানুষের যে কনফ্লিক্ট ছিল, প্রত্যেক বছর 1-2 বাঘ মানুষ
হত্যা করতো বা লোকালে ঢুকতো, সেগুলো নিয়ে আমাদের সুন্দরবন বিভাগ একটা উদ্যোগ নিয়েছে। এখানে প্রায় ৭৫ কিলোমিটারের মতো আমরা একটা ফেন্সিং করেছি। এটা তো আমরা মনে করি বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে আগামীতে ইনশাল্লাহ। বাংলাদেশ সহ বাঘের আবাস থাকা বিশ্বের 13টি দেশ দিবসটি পালন করে আসছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বগুড়া সিটি কর্পোরেশন হওয়ার পরে ঘোষণা করা হলো মেগা বাজেট। বসতবাড়ির উপর নতুন কোনো কর না বাড়িয়ে প্রথম অর্থ বছরের জন্য বাজেট ধরা হয়েছে ১,৪১৭ কোটি ৪৩ লাখ টাকা। উন্নয়ন, যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ ও পর্যটন বিকাশকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আউলের রিপোর্ট। বগুড়াবাসীর বহুল প্রত্যাশিত সিটি কর্পোরেশন হওয়ার পর এখন উন্নয়নের পালা। বিভিন্ন বিষয়কে সামনে রেখে প্রকল্প নির্ভর বাজেট ঘোষণা করেছেন প্রশাসক। ১,৪১৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার টাকার বাজেট প্রকল্প খাত থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৬৮০ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি থেকে ৬১৬ কোটি ৫০ লাখ টাকা। বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৯ কোটি ৪০ লাখ টাকা। তবে বাড়তি কর আরোপ করা হয়েছে শুধু ব্যবসা প্রতিষ্ঠানের ওপর। বসতবাড়ির কর অপরিবর্তিত থাকছে। বিভাগ, সিটি এই সমস্ত আমাদের বগুড়াতে আমরা অনেক দিন হলে আমরা বঞ্চিত। বগুড়ায় যানজট ব্যাপক হারে ইদানিং বেড়েছে। এই যানজট নিরসন করতে গেলে বগুড়াতে রাস্তার প্রয়োজন। নতুন শহর যদি বগুড়াতে না করা যায় তাহলে এই যানজটটা আরো থাকিয়ে যাবে। নাগরিক সেবায়ও এসেছে নতুন অগ্রাধিকার। প্রথমবারের মতো বাজেটে যুক্ত করা হয়েছে মাদক বিরোধী অভিযান এবং স্বেচ্ছাসেবী নিয়োগ নামে দুটি নতুন খাত। দীর্ঘদিনের যানজট নিরসনে নেওয়া হয়েছে কঠোর পরিকল্পনা। এখানে আমরা প্রাধান্য দিব আমাদের এই বগুড়ার রাস্তাগুলো সংকীর্ণ, এগুলো চওড়া করার জন্য একটু ব্যবস্থা নেব। যানজট কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষে এককভাবে সবকিছু করা সম্ভব নেই। এছাড়া আগামী ৫ বছরে নগর জুড়ে ৫০,০০০ বৃক্ষরোপণ, প্রতিটি ওয়ার্ডে একটি করে বিনোদন পার্ক নির্মাণ এবং পুরনো পার্কগুলো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। সময় সংবাদে আরও থাকছে। জিম্বাবুয়ে সফরে নিদারুণ ব্যর্থতায় ওয়ানডে অধিনায়ক মিরাজের ভবিষ্যৎ অনিশ্চিত। জরুরি সভায় বসছে বিসিবি। বোলিং, ফিল্ডিং কোচ নিয়েও আসতে পারে সিদ্ধান্ত। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় ২০% পর্যন্ত। নির্মাণের মাত্র ২.৫ মাসের মাথায় জয়পুরহাট, পাঁচবিবি ও হিলি আঞ্চলিক মহাসড়কের প্রায় ৪ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে উঠে গেছে কার্পেটিং ও পিচ। তৈরি হয়েছে গর্ত। কোথাও কোথাও সড়ক দেবে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। অবশ্য জনরোষ থেকে বাঁচতে ফের মেরামত শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। বিস্তারিত শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট। নির্মাণের মাত্র ২.৫ মাস পরেই আবারও সড়কে নতুন করে সংস্কার কাজ শুরু করেছে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ। জয়পুরহাট শহরের পাঁচুর মোড় থেকে পুরানাপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কটি চলতি বছরের এপ্রিল মাসে নির্মাণ করা হয়। বাকি ১৫ কিলোমিটার অংশের প্যাচিং ও আংশিক মেরামত করা হয়। কিন্তু মাত্র ২.৫ মাসেই উঠে গেছে ৪ কিলোমিটার সড়কের কার্পেটিং। এত তাড়াতাড়ি রাস্তা এরকম হবে এটা আমরা আশাবাদী না। বর্তমান যে অবস্থা খুবই খারাপ, শোচনীয়। কাজ নিয়ে যারা গাফিলতি করেছে তাদের একটি তদন্ত হওয়া উচিত। জেলা নিরাপদ সড়ক চাই নেতারা বলছেন, নিম্নমানের নির্মাণ সামগ্রী ও অনিয়মের কারণেই সড়কটির বেহাল দশা। এই কাজ যারা করেছে এবং কিভাবে করলো তাদের কোনো গাফিলতি ছিল কিনা এটার সুস্থ তদন্ত সাপেক্ষে যাতে আইনের আওতায় আনা হয়। অন্যদিকে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বলছেন, বর্ষা মৌসুমে সড়কে পানি জমে থাকার কারণেই এ ধরনের খানাখন্দের সৃষ্টি হয়েছে। ঠিকাদারকে তার মেরামত করার জন্য চিঠি দেওয়া হয়েছে এবং ঠিকাদার সেই অনুযায়ী বর্তমানে কাজ মেরামত কাজ চলমান রেখেছে। তো আশা করি আমরা খুব তাড়াতাড়ি ঠিকাদার ৭ তারিখের পূর্বের অবস্থায় ফেরত নিয়ে আসতে পারবে। জয়পুরহাট হিলি আঞ্চলিক মহাসড়কের ১৯ কিলোমিটার অংশের মধ্যে পাঁচুর মোড় থেকে পুরানাপুর পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২,৬৯,১৪,০০০ টাকা। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। নওগাঁয় ১৫ দিনের ব্যবধানে প্রতি কেজি চিনি আতপ চালের দাম বেড়েছে ৫০ টাকা পর্যন্ত। ঊর্ধ্বমুখী, সরু ও মোটা জাত। হুট করে এমন দাম বৃদ্ধিতে অস্বস্তিতে ভোক্তারা। মিল মালিকদের বিরুদ্ধে উঠেছে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ। এমআর রকের রিপোর্ট। মিলগুলোতে পর্যাপ্ত মজুদ, অথচ বাজারে চালের দাম চড়া।
নওগাঁয় গত 15 দিনের ব্যবধানে সুগন্ধি চিনিগুড়া আতপ চালের দাম কেজিতে বেড়েছে প্রায় 50 টাকা পর্যন্ত। প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে 200 টাকায়। হঠাৎ চালের মূল্যবৃদ্ধিতে চরম বেকায়দায় পড়েছেন ক্রেতারা। শুধু সুগন্ধি চালের বাজারই না, দাম বৃদ্ধির প্রতিযোগিতা চলছে মোটা ও সরু চালের বাজারেও। অস্বাভাবিক দাম বেড়ে গেছে, এই জন্যে ক্রেতারা অখুশি, আমরাও বেচতে পারছি না কাস্টমারের কাছে। চালের দাম বাড়ার একমাত্র কারণ এবার ধানের আবাদটাই কম ছিল। জেলার প্রান্তিক হাট থেকে ধান সংগ্রহের পর এসব মিলে ক্রাশিং করে থাকেন মিলাররা। রয়েছে ছোট বড় 350 হাস্কিং এবং 56টি অটো মিল। চলতি সপ্তাহে শুধুমাত্র চিনি গুঁড়া চালের দামই প্রতি কেজিতে বেড়েছে 40 থেকে 50 টাকা। অন্যদিকে অন্যান্য যেসব সরু জাতের চাল রয়েছে সব ক্ষেত্রেই বাড়তি দরের প্রভাব। ভোক্তাদের অভিযোগ, চাল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন মিলাররা। তবে ব্যবসায়ীদের দাবি, সুগন্ধি চাল রপ্তানি বাড়ায় স্থানীয় বাজারে এর প্রভাব ফেলছে। আর মজুতদারির মাধ্যমে বাজারে অস্থিতিশীল করা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জেলা খাদ্য বিভাগের। আমাদের এই চিনিগুড়া চাউলটা এক্সপোর্ট হচ্ছে, এই কারণে চিনিগুড়া চাউলের মূল্য বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি হচ্ছে ধানের মূল্য বৃদ্ধি পেয়েছে। আমাদের খাদ্য বান্ধব কর্মসূচি চালু হচ্ছে এই সপ্তাহে। চাল বিতরণ শুরু হলে এই বাড়তিটাও কমে যাবে। এছাড়া তদারকি অব্যাহত আছে, কোথাও অবৈধ মজুদ পাওয়া গেলে বা অতিরিক্ত পাওয়া গেলে সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। কৃষি বিভাগের তথ্য মতে গত মৌসুমে জেলায় 70,000 হেক্টর জমিতে সুগন্ধি চিনিগুড়া আতপ ধানের আবাদ হয়, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 4,50,000 মেট্রিক টন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। পাল্টা জবাবে ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর উপর যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রয়োজনীয় সবকিছু করার ঘোষণা দিয়েছে তেহরান। কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে আবারও ইরানে কড়া সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও পাল্টাপাল্টি হামলায় নতুন মোড় নিয়েছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটিতে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করেছে ইরান, এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র। সেন্টকমের দাবি, তেহরানের সব ক্ষেপণাস্ত্রই প্রতিহত করেছে ওয়াশিংটন। একই সঙ্গে ইরান সমর্থিত গোষ্ঠীর ড্রোন হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব পূর্ব ইরাকে একাধিক অস্ত্র ভান্ডার ও সরবরাহ কেন্দ্রে যৌথ হামলা চালিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি সতর্ক করে বলেছেন, উপসাগরে ক্ষতিগ্রস্ত জাহাজের ক্ষতিপূরণ হিসেবে যদি কোনো দেশ বা কোম্পানি ইরানের জব্দ করা অর্থ গ্রহণ করে তবে তাদের হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে। সেই সঙ্গে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজের ক্ষতিপূরণ ইরানের জব্দ করা তহবিল থেকে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে নিবিড় আলোচনা চলছে, তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও শক্তিশালী সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও সতর্ক করেন তিনি। যদিও ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কথা অস্বীকার করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শিউলি রোজা, সময় সংবাদ। জাপানের কুমামোতো অঞ্চলে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত 13 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে অসংখ্য ঘরবাড়ি, ধ্বংস হয়েছে রাস্তাঘাট ও সেতু। শপিং মল ধসের ঘটনায় বহু প্রাণহানির শঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে আচমকায় কেঁপে ওঠে জাপানের কুমামোতো। মাটির মাত্র 10 কিলোমিটার গভীরে সৃষ্টি হওয়া এই 7.1 মাত্রার ভূমিকম্প ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। শক্তিশালী কম্পনে ধসে পড়েছে বহু ঘরবাড়ি ও ব্রিজ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। এমনকি গতি সামলাতে না পেরে লাইনচ্যুত হয়েছে একটি দ্রুতগামী বুলেট ট্রেনও। দুর্ঘটনার ঝুঁকিতে বন্ধ ঘোষণা করা হয়েছে স্থানীয় আসো কুমামোতো বিমানবন্দরের রানওয়ে ও সব ধরনের ট্রেন চলাচল। ভূমিকম্পের পরপরই সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে কুমামোতোর একটি শপিং মলে। গ্যাস লিকেজ থেকে হওয়া ভয়াবহ বিস্ফোরণে ধসে পড়ে ভবনটির দ্বিতীয় তলা। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস ও সামরিক বাহিনী। এছাড়া প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভিড় করেছেন কয়েকশো আহত মানুষ। দুর্যোগ মোকাবিলায় এরই মধ্যে অধিবাসীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। ক্ষতিগ্রস্ত এলাকায় আরও বড় ভূমিকম্পের আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তবে স্বস্তির বিষয় হলো উপকূলে জারি করা সুনামি সতর্কতা পরে তুলে নেওয়া হয়েছে এবং আশপাশের পারমাণবিক কেন্দ্রগুলোতে কোনো ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি। ফারদিন মাঝার, সময় সংবাদ।
পেরুর ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচিত নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কেইকো ফুজিমোরি। মঙ্গলবার রাজধানী লিমায় আয়োজিত অনুষ্ঠানে দেশটির নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নেন 51 বছর বয়সী ডানপন্থী রাজনীতিবিদ। দায়িত্ববোধের সঙ্গে দেশ পরিচালনার অঙ্গীকার করেছেন কেইকো। দীর্ঘ এক দশকের রাজনৈতিক অস্থিরতার পর তিনি দেশটির 10ম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেলেন। সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির কন্যা কেইকোর বিজয়ের মধ্য দিয়ে পেরুর অন্যতম প্রভাবশালী ও বিতর্কিত রাজনৈতিক পরিবারের ক্ষমতায় প্রত্যাবর্তন ঘটল। তামিম ইকবালের নেতৃত্বে দায়িত্ব নেয়ার পর আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বিসিবির পরিচালনা পর্ষদ। নতুন ওয়ানডে অধিনায়ক কে হবে, বিপিএল এর ভবিষ্যৎ, জাতীয় দলের কোচিং স্টাফ নিয়ে আলোচনা করবেন বোর্ড কর্মকর্তারা। এছাড়া অস্ট্রেলিয়া সিরিজে আগে একাধিক ক্রিকেটারের ইনজুরিতে মেডিকেল ডিপার্টমেন্ট নিয়েও বড় সিদ্ধান্ত আসতে পারে এই বোর্ড সভা থেকে। বিসিবিতে তামিম ইকবালের বোর্ডের বয়স 2 মাস। নতুন বোর্ড দায়িত্ব নেয়ার পর এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন পরিচালকরা। জাতীয় দল থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেট, প্রশাসনিক কাঠামো সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনায় বসছেন বোর্ড কর্তারা। বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা ওয়ানডে দলের অধিনায়কত্ব। 3 ফরম্যাটে 3 অধিনায়কের নীতি থেকে বের হয়ে আসতে চায় বিসিবি। ওয়ানডে অধিনায়ক হিসেবে মিরাজের পরিবর্তে আলোচনায় লিটন দাসের নাম। ইনজুরি ধাক্কা কাটিয়ে এদিন মাঠে ফিরেছেন এলকেডি। অনুশীলন শেষে তার সঙ্গে দীর্ঘ সময় কথা হয়েছে সংশ্লিষ্টদের। সাদা বলের 2 ফরম্যাটই তারই অধিনায়ক হওয়ার সম্ভাবনা বেশি। তবে অভিজ্ঞতার বিচারে বিকল্পের তালিকায় আছেন শান্ত। সামনে ভারত সিরিজ, এরপর দক্ষিণ আফ্রিকা সফর, পরের বছর ওয়ানডে বিশ্বকাপ। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাথায় রেখেই নেতৃত্বের সিদ্ধান্ত নিতে চায় বোর্ড। বোর্ড সভার আরেকটি বড় আলোচনার বিষয় বিপিএল। ত্রয়োদশ আসর আদৌ হবে কিনা, হলেও কিভাবে, সেসব নিয়ে আলোচনা করবেন কর্তারা। অস্ট্রেলিয়া সিরিজের আগে টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় দুশ্চিন্তা একাধিক ক্রিকেটারের ইনজুরি। একের পর এক চোটে পড়ায় প্রশ্ন উঠছে বিসিবির মেডিকেল ডিপার্টমেন্ট নিয়ে। সবকিছু খতিয়ে দেখবে বোর্ড। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে মেডিকেল বিভাগে কোনো পরিবর্তন প্রয়োজন কিনা সেটাও আলোচনা হবে সবাই। এদিকে বহুল আলোচিত ভারত সিরিজও আছে এজেন্ডায়। আগস্টের শেষ সপ্তাহ অথবা সেপ্টেম্বরে বাংলাদেশে আসতে পারে টিম ইন্ডিয়া। ঘরোয়া ক্রিকেটের কাঠামো নিয়েও হবে আলোচনা, বদলে যেতে পারে এনসিএল টি20-র নাম। এছাড়া বিসিবির বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিকে পূর্ণাঙ্গ করার বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে এই বোর্ড সভা থেকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তীব্র গ্যাস সংকটে ঘুরছে না মেশিনের চাকা, ব্যাহত শিল্প কারখানার উৎপাদন, ডিজেল ব্যবহারে বাড়ছে খরচ। সিএনজি ফিলিং স্টেশনেও ভোগান্তি, 8 থেকে 10 দিনের সংকট নিরসনের আশা। পূর্বাচলে 5,000 কোটি টাকার জমি দখলের অভিযোগ। আওয়ামী লীগ আমলে নামমাত্র মূল্যে কেনা শিকদার গ্রুপের 100 একর জমির বরাদ্দ বাতিল, সম্পদ জব্দের আদেশ, অধরা অভিযুক্তরা। এই ছিল সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। এই সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।